ওকে, লাস্ট ক্লাসে আমরা জাস্ট মেনশন করেছিলাম রেইনফল রান অফ রিলেশনস। তো আজকে আমরা ডিটেলসে যাব। তো রেইনফল রান অফ রিলেশনস এটা আমরা কেন স্টাডি করব, এটার পারপাসটা বা এর অবজেক্টিভটা আমরা লাস্ট ক্লাসে মেনশন করেছি যে আমরা যদি কোনো একটা ক্যাচমেন্টের নামটা হয়তো বাই দিস টাইম তোমাদেরকে পড়ানো হয়েছে কিনা আই এম নট শিওর, বাট কনসেপচুয়ালি প্রত্যেকটা স্ট্রিমেরই চ্যানেলেরই একটা এরিয়া থাকে, যে এরিয়ার বৃষ্টির পানিটা ওই চ্যানেল দিয়ে অ্যাট দ্যাট পার্টিকুলার লোকেশন দিয়ে পাস করে। তাহলে যে এরিয়ার বৃষ্টির পানি ওই চ্যানেল at that location pass করে, ওটাই হচ্ছে catchment area of the channel at that location, because লোকেশনটা ইম্পর্টেন্ট। একটা চ্যানেলের আমরা যখন লোকেশনটা যত ডাউন স্ট্রিমে যাব তত ক্যাচমেন্ট এরিয়া বাড়বে, যত আপ স্ট্রিমে যাব ক্যাচমেন্ট এরিয়া কমবে। তাহলে এই ক্যাচমেন্ট এরিয়ার বৃষ্টির যে অ্যাক্সেস পানিটা থাকবে, এটা অনেক সময় ড্রেনেজ কনজেশন ক্রিয়েট করে, ওয়েদার এটা যদি রোড হোক, অথবা এটা যদি একটা আরবান এরিয়া হোক, অথবা যদি একটা রুরাল বা এগ্রিকালচারাল ল্যান্ড হোক, সেখানে এই অ্যাক্সেস ওয়াটারটা ড্রেনেজ প্রবলেম ক্রিয়েট করে। সো ইউ হ্যাভ টু রিমুভ দ্যাট অ্যাক্সেস ওয়াটার আইদার বাই গ্র্যাভিটি থ্রু এ ড্রেনেজ সিস্টেম ওর বাই পাম্পিং, হোয়াটএভার, এটা গ্র্যাভিটি হোক বা পাম্প হোক, কত রেটে আমরা এটাকে রিমুভ করব এটা আমাদের এস্টিমেট করতে হয়। অ্যান্ড উই এস্টিমেট দিস ফ্রম রেইনফল ডাটা। এই জন্য আমাদের রেইনফল রান অফ রিলেশনশিপটা দরকার। এবং আরেকটা হচ্ছে যে একটা স্ট্রিমে তাদের মেইন সোর্সই কিন্তু হচ্ছে বৃষ্টির পানি, সুতরাং এটার ওয়াটার অ্যাভেলেবিলিটি কত এই স্ট্রিমের, সেটাও আমাদের রেইনফল রান অফ রিলেশনশিপ থেকে এস্টিমেট করতে হয়। তো রেইনফল এই টার্মটা তোমাদেরকে তোমরা জানো, আমরা জানি অলরেডি রেইনফলটা কি। জেনারেল টার্ম হচ্ছে প্রেসিপিটেশন, আর প্রেসিপিটেশন হচ্ছে অল ফর্মস অফ ওয়াটার দ্যাট কামস ফ্রম দি অ্যাটমসফিয়ার টু দি আর্থ, এটাকে আমরা বলি প্রেসিপিটেশন। আর আমাদের দেশে মেজর ফর্ম অর মেইন ফর্ম অফ প্রেসিপিটেশন ইজ রেইনফল। সো এই রেইনফলটা আমরা জানি, এটা রেইনফলের ডিটেল তোমাদেরকে পড়ানো হবে, ওইটা কি করে আমরা ওখান থেকে ডিজাইন ভ্যালুটা নেব সেগুলো পড়ানো হবে, বিকজ রেইনফল ইজ এ র্যান্ডম ভ্যারিয়েবল, সুতরাং এটা তোমাদেরকে আলাদা করে পড়ানো হবে। তো এখানে রান অফটা কি, রান অফটা আমি প্রথমে ফার্স্ট সেন্টেন্সে লিখেছি, ইজ দি ড্রেনিং or flowing off of precipitation from a catchment area through a surface channel. তো শুধুমাত্র সারফেস চ্যানেল দিয়ে যায় না, বৃষ্টির পানিটা যখন পড়ে তখন পড়ে হচ্ছে ল্যান্ডের উপরে, এবং এই ল্যান্ডের উপর দিয়ে এই বৃষ্টির যে অ্যাক্সেস ওয়াটারটা আছে, অর্থাৎ লসটুকু বাদ দিয়ে যে পানিটা থাকে রেইনফলের, এটা ল্যান্ডের উপর দিয়ে প্রথমে ফ্লো করে শীট ফ্লো হিসাবে, ওভারল্যান্ড ফ্লো হিসাবে ফ্লো করে এটা চ্যানেলে পড়ে, ছোট্ট চ্যানেলে, তারপর সেই চ্যানেল দিয়ে বড় চ্যানেল, তারপরে আরো বড় চ্যানেল, হায়ার অর্ডার চ্যানেল দিয়ে যেতে যেতে আলটিমেটলি এটা ওশানে যায়। তোমরা হাইড্রোলজিক সাইকেলের সময় তোমাদেরকে হাইড্রোলজিক সাইকেল শুরু করেছেন ম্যাডাম? জি স্যার। ও সো ইউ নো, তাহলে ওখান দিয়ে গিয়ে এটা চলে যায় টু দ্য ওশান, টু দ্য সি। তো তোমরা অলরেডি জানো যে তাহলে এটা, কাজেই এই বৃষ্টির যে প্রথম পানিটা যেটা, সেটাকে আমরা বলছি, এটা বলছি যে থ্রো এ সারফেস চ্যানেল, তার মানে চ্যানেল না, ল্যান্ডের উপর দিয়ে প্রথমে যায়, তারপর চ্যানেল দিয়ে যায়, এবং আলটিমেটলি একটা ক্যাচমেন্ট এরিয়ার আউটলেট। একটা ক্যাচমেন্ট এরিয়ার আউটলেটটা হচ্ছে যে একটা যে এরিয়ার বৃষ্টির পানিটা যে পয়েন্ট দিয়ে পাস করবে, এটা ওভারল্যান্ড দিয়ে হোক এন্ড দেন ওপেন চ্যানেল দিয়ে হোক, ওটা হচ্ছে আউটলেট। এবং আউটলেটে কত ডিসচার্জ, আমরা ডিসচার্জ দিয়ে ওইখানে একটা আউটলেটে মেবি এ পাম্প, যেটা আমরা একটু আগে বললাম, অথবা মেবি এ রেগুলেটর, অথবা যদি এটা স্টর্ম ড্রেনেজ সিস্টেম হয় মেবি এ সোয়ার পাইপ, সুতরাং এর সাইজ কত হবে, অথবা যদি একটা রোড হয় তাহলে রোড সাইড গাটারের সাইজ কত হবে, তার মানে এটা আমাদের ডিটারমিন করার জন্য ডিজাইন ভ্যালুটা দরকার। তাহলে আমরা রান অফের এটা দেখলাম। সো রান অফটা হচ্ছে কি, তাহলে
প্রেসিপিটেশন কোন একটা গিভেন টাইমে ভলিউমে হোক ডেপথে হোক, তো নর্মালি আমরা ডেপথে দেখি, তারপরে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে আমরা ভলিউম পাই। তাহলে যতটুকু প্রেসিপিটেশন হবে সেখান থেকে আমাদের লসটা সাবট্রাক্ট করতে হবে। আর এই লস গুলো কি কি? একটা হচ্ছে ইনিশিয়াল লস। ইনিশিয়াল লসটা কি? এটা তোমাদের অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রেসিপিটেশনে কিছুটা মেনশন বা পড়ানো হবে। ইনিশিয়াল লসটা হচ্ছে কি, বৃষ্টির পানিটা যখন পড়ে তাহলে একটা ভেজিটেশনে প্রথমে কিছু পরিমাণ পানি কট হয়ে যায় এবং সেখান থেকে ডাইরেক্টলি অপারেট করে চলে যায় টু দি অ্যাটমসফিয়ার। সো এই যে বৃষ্টির পার্ট অফ দ্য প্রেসিপিটেশন, এখানে আমি লিখেছি পার্ট অফ দ্য প্রেসিপিটেশন কট বাই ভেজিটেশন এন্ড সাবসিকুয়েন্ট ইভাপোরেশন, এটাকে আমরা বলবো ইন্টারসেপশন। তো ইন্টারসেপশন হওয়ার পরে পানির পটটা পড়ে হচ্ছে ল্যান্ডের উপরে। তো এখানে যদি কোনো ডিপ্রেশন থাকে তাহলে ডিপ্রেশনে পানিটা স্টোরড হবে এবং এখান থেকে অপারেট করে চলে যাবে। সো ইট উইল নট জেনারেট রান অফ, সো ইট ইজ অ্যানাদার লস। সো এটাকে বলা হয় ডিপ্রেশন স্টোরেজ। সো ইন্টারসেপশন প্লাস ডিপ্রেশন স্টোরেজ, এটাকে বলা হয় ইনিশিয়াল লস। তারপর কিছু পরিমাণ পানি ডিউরিং দি প্রেসিপিটেশন অর রেইনফল evapotranspire করবে। এভাপোরেশন ট্রান্সপিরেশন তোমরা কিছুটা জানো এবং বাকিটা আরো ডিটেল, এটার মেজারমেন্ট, এটার অ্যানালাইসিস, ডাটা অ্যানালাইসিস, এগুলো সব ডিসকাস করা হবে তোমাদের টপিকে। তাইলে evapotranspiration ইজ অ্যানাদার লস। আর সবচেয়ে বড় লসটা হচ্ছে ইনফিল্ট্রেশন, দ্যাট ইজ দ্য এন্ট্রি অফ ওয়াটার ইনটু দি সয়েল। তাইলে ইনফিল্ট্রেশনটা আরেকটা লস। তাহলে এই কয়েকটা লস যদি আমরা সাবট্রাক্ট করি প্রেসিপিটেশন থেকে, তাহলে আমরা রান অফ পাবো, যেটা হচ্ছে রেইনফল এক্সেস। দ্যাট মিনস এক্সেস অফ রেইনফল, রেইনফল ইন এক্সেস অফ লসেস। তো রান অফটা শুরু হওয়ার আগে আরেকটা প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে ডিটেনশন স্টোরেজ। ডিটেনশন স্টোরেজ অর্থাৎ একটা ডেপথ যদি ডেভেলপ না হয় ল্যান্ডের উপরে, তাহলে কিন্তু ওয়াটার ফ্লো করে না। সুতরাং এইটা মিট আপ করার পর তারপর এখানে ল্যান্ডের উপর দিয়ে ওয়াটারটা ফ্লো করে টুয়ার্ডস দ্য চ্যানেল। আমি এখানে খুব স্টিপ স্লোপ দেখাইছি, আসলে এত স্টিপ থাকে না, ফ্ল্যাট স্লোপ। তারপরে ল্যান্ডের উপর দিয়ে যে ওয়াটারটা ফ্লো করে অ্যাজ শিট ফ্লো, অ্যাজ ওভারল্যান্ড, এটাকে বলা হয় ওভারল্যান্ড ফ্লো। আর যে ওয়াটারটা ইনফিল্ট্রেট করলো এইখানে, এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবল। গ্রাউন্ড ওয়াটার টেবিলের সয়েলটা হচ্ছে আনস্যাচুরেটেড। তাহলে এখান থেকে ওয়াটারটা আনস্যাচুরেটেড সয়েলে আসে আর এই সয়েলটা পারমিয়েবল। সুতরাং এখান দিয়ে কিছু পরিমাণ পানি ফ্লো করবে টুয়ার্ডস দ্য চ্যানেল, এটাকে বলবো আমরা ইন্টারফ্লো ওর সাবসারফেস রান অফ বলা হয়। বাট সাবসারফেস রান অফ এর চেয়ে আমরা যেটা এখানে বলবো সেটা হচ্ছে হাইড্রোলজিতে আমরা থ্রু আউট দি কোর্স, এটা হচ্ছে ইন্টারফ্লো, যেটা নাকি আনস্যাচুরেটেড সয়েল জোন দিয়ে ল্যাটারাল ওয়াটার মুভ করছে টুয়ার্ডস দ্য চ্যানেল, এটা হচ্ছে ইন্টারফ্লো। তারপর কিছু আবার পানিটা ডিপ পার্কুলেট হয়ে গ্রাউন্ড ওয়াটার টেবিলে চলে আসে। তারপর গ্রাউন্ড ওয়াটার টেবিলটা যদি স্লোপিং হয় টুয়ার্ডস দ্য স্ট্রিম, অর্থাৎ যে স্ট্রিমটা, যে চ্যানেলটা আছে তার ওয়াটার লেভেলের চেয়ে যদি সারাউন্ডিং গ্রাউন্ড ওয়াটার লেভেলটা হাই থাকে, তাহলে কি হবে, দেয়ার উইল বি এ গ্রেডিয়েন্ট, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। সুতরাং এখান থেকে কি হবে, ওয়াটার উইল ফ্লো থ্রু দি স্যাচুরেটেড সয়েল অ্যাজ গ্রাউন্ড ওয়াটার ফ্লো, যেটাকে বলা হয় বেস ফ্লো। সো একটা স্ট্রিমে, একটা চ্যানেলে তিনটা পাথ ফলো করে এক্সেস রেইনফলটা যেটা রান অফ আসতে পারে। একটা হচ্ছে ওভারল্যান্ড ফ্লো, আর একটা হচ্ছে ইন্টারফ্লো, আর একটা হচ্ছে বেস ফ্লো অর গ্রাউন্ড ওয়াটার ফ্লো। এটা তাহলে এই স্কেম্যাটিক ডায়াগ্রাম শোজ দি রুটস অফ রান অফ টু এ স্ট্রিম অর পাথ অফ রান অফ টু এ স্ট্রিম। তো এটা দিয়ে স্ট্রিমে আসলো ছোট চ্যানেলে, তারপর সেখান থেকে বড় চ্যানেলে যাবে, তারপর আরো বড় চ্যানেলে গিয়ে আলটিমেটলি একটা ক্যাচমেন্টের আউটলেটে যাবে। তাহলে একটা ক্যাচমেন্টের আউটলেটে এই যে এক্সেস ওয়াটারটা, এটা কি হতে পারে, হতে পারে যে আমরা ওভারল্যান্ড ফ্লো হিসাবে আসতে পারে, তারপর আর একটা ওপেন চ্যানেল ফ্লো হিসাবে আসতে পারে, অর্থাৎ চ্যানেলের মধ্যে দিয়ে ফ্লো করে টুয়ার্ডস দ্য আউটলেট, এটাকে ওপেন চ্যানেল ফ্লো বলে। তো কাজেই ওপেন চ্যানেল ফ্লো হিসাবে আসতে পারে, ওভারল্যান্ড ফ্লো হিসাবে আসতে পারে টু দি আউটলেট অফ দি ক্যাচমেন্ট। আর স্ট্রিমে কিভাবে আসতে পারে, ওভারল্যান্ড ফ্লো হিসাবে, ইন্টারফ্লো হিসাবে এন্ড বেস ফ্লো হিসাবে। তাহলে
আমাদের পয়েন্ট যেখানে পানিটা আসছে সেটা যদি আমি কনসিডার করি, তাহলে এখানে হচ্ছে যদি পয়েন্টটা চ্যানেল হয় তাহলে 3টা পাথ, আর যদি পয়েন্টটা আউটলেট হয় পর্যন্ত যদি আমি কনসিডার করি তাহলে ওভারল্যান্ড ফ্লো আর আরেকটা হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো। তাহলে এখানে আমি এই যে 3টা অলরেডি মেনশন করলাম পাথগুলা, এইগুলোকে এই পাথ ওয়াইজ or route wise we can classify this runoff into overland flow, interflow and base flow. And what is overland flow? Overland flow টা হচ্ছে the excess rainfall which moves over the land surface to reach a smaller channel. এটা হচ্ছে overland flow. এটা এই যে ফ্লোটা হচ্ছে এটা হচ্ছে ল্যান্ডের উপর দিয়ে as sheet flow. তাহলে এই যে sheet flow হচ্ছে ভেলোসিটি কেমন হবে? হাই হবে না কম হবে? স্যার হাই হবে। ল্যান্ডের উপর দিয়ে ওয়াটার ফ্লো করছে, ডেপথ খুব কম, হাই হবে? জি স্যার। লো হবে, ভেরি লো, কারণ ওখানে ল্যান্ড তো আর বেয়ার না, হ্যাঁ ওখানে ফ্রিকশন অনেক, সুতরাং ফ্লোটা ভেরি লো, ভেলোসিটি ইজ ভেরি লো। ফ্লোটা কি তাহলে টার্বুলেন্ট না ল্যামিনার? ল্যামিনার ফ্লো হবে, খুবই লো ভেলোসিটিতে ওয়াটারটা ফ্লো করে ওভারল্যান্ড ফ্লো। দেন আমরা যেটা বলছিলাম ইন্টারফ্লোটা কি, তাহলে যেটা দেখলাম আমরা ইন্টারফ্লোটা কি, এই ওয়াটার এক্সেস ওয়াটার যেটা ইনফিলট্রেটস করে ইনটু দ্য সয়েল, মুভস ল্যাটারালি টু দ্য চ্যানেল এন্ড কামস আউট অফ দি সয়েল। তার মানে এটা হচ্ছে ইনফিলট্রেট করতে হবে, ল্যাটারাল মুভমেন্ট হবে এবং ইট উইল কাম আউট টু দ্য সারফেস, তাহলে ওটাকে আমরা বলবো ইন্টারফ্লো। যদি এটা ইন্টারফ্লোটা এই চ্যানেলে না আসে তাহলে হবে না। তাহলে এখানে হচ্ছে এটা কি, ইন্টারফ্লোটা হচ্ছে পার্ট অফ প্রেসিপিটেশন দ্যাট ইনফিলট্রেটস, moves laterally through the upper crust of the soil and returns to the surface at a location away from the point of entry. অর্থাৎ এইখানে এসে এটা বের হবে, আর এন্ট্রি করছে কোথায়? এইখানে। সো away from the point of entry, এটাকে আমরা বলবো ইন্টারফ্লো। আর বেস ফ্লো কোনটা? বেস ফ্লোটা হচ্ছে এই যে যেটা নাকি গ্রাউন্ড ওয়াটার ফ্লো, অর্থাৎ স্যাচুরেটেড সয়েল দিয়ে যে ওয়াটারটা ফ্লো করছে টুয়ার্ডস দ্য চ্যানেল, তাহলে এটা হচ্ছে, এবং ইউ ক্যান ইমাজিন যে এইটা যে সয়েলের মধ্যে দিয়ে আসছে, তারপরে সয়েলে এখানে একটা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আছে, স্লোপ আছে, ওয়াটার টেবিলের স্লোপ, অর্থাৎ ফ্লো যখন হয় হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জির দিকে ওয়াটার ফ্লো করে, আর এই ফ্লোটা হয় থ্রু দি পোরস অফ দ্য সয়েল, তাই না? পোর দিয়ে ওয়াটারটা ফ্লো করে। তাহলে যে গ্রাউন্ড ওয়াটার ফ্লো যেটা পোর দিয়ে হচ্ছে, ভেলোসিটি কেমন হবে? হাই না লো? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? আমার তো মনে হয় স্যার ওভারল্যান্ড ফ্লো এর চেয়ে কম হবে। হ্যাঁ, অফকোর্স, কারণ পোর দিয়ে ওয়াটারটা যেহেতু ফ্লো করছে, ল্যামিনার ফ্লো, এগেইন ভেলোসিটিটা খুবই কম। তাহলে এই গ্রাউন্ড ওয়াটার, তবে এটা হচ্ছে কি স্যাচুরেটেড সয়েল দিয়ে ওয়াটার ফ্লো করছে, আর এটা হচ্ছে আনস্যাচুরেটেড সয়েল দিয়ে ওয়াটার ফ্লো করছে। তাহলে এইটা হচ্ছে দ্য ডিলেইড। তাহলে এখানে যখন বৃষ্টি হয় আর এই চ্যানেল পর্যন্ত এটা পৌঁছতে গিয়ে বেশ ডিলে হয়, সময় লাগে। আর ওভারল্যান্ড ফ্লোটা বা চ্যানেল দিয়ে যে ওয়াটারটা ফ্লো করে টুয়ার্ডস দি আউটলেট, এটা কুইক। ওপেন চ্যানেল ফ্লোটা টার্বুলেন্ট, এটা সবচেয়ে ফাস্ট। ওভারল্যান্ড ফ্লোটা তার চেয়ে স্লো, গ্রাউন্ড ওয়াটারটাও স্লো, ইন্টারফ্লো স্লো। তাহলে এখানে হচ্ছে এটা বেস ফ্লো ইজ দ্য ডিলেড ফ্লো দ্যাট রিচেস দ্য স্ট্রিম essentially as groundwater flow. এখানে গ্রাউন্ড ওয়াটার ফ্লো হিসেবে যেটা আসে সেটাই হচ্ছে বেস ফ্লো। এখানে আরেকটা যেটা মেনশন করলাম যে সারফেসের উপর দিয়ে যে ওয়াটারটা ফ্লো করে টুয়ার্ডস দি আউটলেট অফ দি ক্যাচমেন্ট, ক্যাচমেন্টের আউটলেট পর্যন্ত, এটা একটা তো ওভারল্যান্ড ফ্লো হতে পারে, আরেকটা হতে পারে এই যে চ্যানেলের মধ্যে যে ওয়াটারটা আসলো, এই চ্যানেল ফ্লো করে টুয়ার্ডস দি আউটলেট। কাজেই স্মল চ্যানেল থেকে হায়ার অর্ডার
তার চেয়ে আবার আরো হায়ার অর্ডার করে আলটিমেটলি আউটলেট পর্যন্ত তোমাদের বই একটা চ্যানেল অর্ডারের ফিগার আছে দেখো, ওখানে আলটিমেটলি গিয়ে আউটলেট পর্যন্ত এই পানিটা পৌঁছে দুই ভাবে, একটা হচ্ছে ওভারল্যান্ড ফ্লো আর একটা হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো। সো the flow which travels all time over the surface as overland flow and through channels as open channel flow to reach the catchment outlet, এটাকে বলা হয় সারফেস রানঅফ। তাহলে তোমাদের নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ যে ওভারল্যান্ড ফ্লো আর ওপেন সারফেস রানঅফ কিন্তু নট দ্য সেম। এইটা সারফেস রানঅফ ইনক্লুডস ওভারল্যান্ড ফ্লো, কিন্তু এখানে আরো একটা ওপেন চ্যানেল ফ্লো আছে। কাজে এটা দুইটা পাথ, একটা হচ্ছে ল্যান্ডের উপর দিয়েও যাচ্ছে, চ্যানেল দিয়েও যাচ্ছে টুয়ার্ডস দি আউটলেট অফ দ্য ক্যাচমেন্ট, এটা হচ্ছে সারফেস রানঅফ। আর ওভারল্যান্ড ফ্লো হচ্ছে পিওরলি এটা যেটা শীট ফ্লো হয়ে টুয়ার্ডস দ্য চ্যানেল যাচ্ছে, এটা হচ্ছে ওভারল্যান্ড ফ্লো। কাজে দুইটার মধ্যে অনেক সময় ডিফারেন্সিয়েট করতে বলা হয়। তাহলে ডিফারেন্সিয়েশনের দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এটা ল্যান্ডের উপর দিয়ে যায়, আর এটা ল্যান্ডের উপর দিয়ে এবং অ্যাজ ওয়েল অ্যাজ চ্যানেল দিয়ে যায়। আর এটা যায় হচ্ছে টুয়ার্ডস দ্য চ্যানেল, আর এটা যায় হচ্ছে টুয়ার্ডস দি আউটলেট অফ দ্য ক্যাচমেন্ট। সো দুইটা অ্যাটলিস্ট দুইটা পয়েন্টে তোমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারো। তাহলে আমরা দেখলাম যে পাথ ওয়াইজ আমরা বলতে পারি ওভারল্যান্ড ফ্লো। যদি পাথ ওয়াইজ আমরা বলি যদি টুয়ার্ডস এ চ্যানেল, তাহলে আমরা বলবো ওভারল্যান্ড ফ্লো, ইন্টারফ্লো এন্ড বেস ফ্লো। আমি যদি বলি পাথ ওয়াইজ টুয়ার্ডস দ্য আউটলেট, তাহলে একটা হচ্ছে ওভারল্যান্ড ফ্লো আর একটা হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো। এখন আমাদের হয় কি অনেক সময় যে এই যে একটু আগে আমরা দেখলাম যে কোনোটা হচ্ছে খুব ডিলে হচ্ছে, কোনোটা খুব কুইকলি আসছে। যেমন ওভারল্যান্ড ফ্লো এন্ড ওপেন চ্যানেলটা কুইকলি আসবে, আর ইন্টারফ্লো আর বেস ফ্লোটা ডিলে হবে। তো এখন যেমন আমাদের এখানে অনেকগুলো নদী আছে যেগুলো পেরিনিয়াল, সারা বছরে ফ্লো আছে। তা আমরা তো যেটা নাকি ওয়েট সিজনের ফ্লো, এটা বুঝলাম যে বৃষ্টির পানিটা চ্যানেল দিয়ে যাচ্ছে। তো ড্রাই পিরিয়ডে যে ফ্লোটা হয় ডিসেম্বরের পর থেকে একেবারে এপ্রিল পর্যন্ত, যে কোন কোন নদীতে যে ফ্লো হয়, এটা কোত্থেকে আসে, সোর্স কি? স্যার বৃষ্টিপাত, রেইনফল। ওই সময় তো বৃষ্টি আছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ইভেন এপ্রিল। এপ্রিলের থেকে যদিও কিছুটা শুরু হয়, বৃষ্টি শুরু হয়। এই পিরিয়ডে যে পানিটা আসে সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ফ্লো, অর্থাৎ বৃষ্টি হওয়ার সময় গ্রাউন্ড ওয়াটারে যে স্টোর হয়েছিল পানিটা, এটা বেস ফ্লো হিসাবে তখন চ্যানেলে ফ্লো হতে থাকে। তাহলে একটা নদীর ফ্লো, স্ট্রিমের ফ্লো, এটা কিন্তু একটা হচ্ছে যে ডাইরেক্টলি রান অফ হয়ে আসছে পানিটা উপর দিয়ে সারফেস দিয়ে, আর আরেকটা হচ্ছে বেস ফ্লো, যেটা গ্রাউন্ড ওয়াটার ফ্লো অর্থাৎ স্যাচুরেটেড জোন দিয়ে যেটা যাচ্ছে, যেটাকে বলা হয় বেস ফ্লো। তাহলে ড্রাই পিরিয়ডে মেইন সোর্স অফ ফ্লো, সোর্স যেটা হচ্ছে আমাদের টু মেইনটেইন দি ফ্লো অফ দি চ্যানেল, এটা হচ্ছে বেস ফ্লো। কাজে বেস ফ্লো ইজ ইম্পর্টেন্ট। তো এখন আমরা বলছিলাম যে আমাদের ইন্টারেস্টটা হচ্ছে কি, রেইনফল থেকে রান অফ কতটুকু হচ্ছে সেটা আমরা এটাকে রিমুভ করব এবং ডিসপোজ করব থ্রু ড্রেনেজ সিস্টেম। কাজে আমাদের ইন্টারেস্ট হচ্ছে বৃষ্টির ইমিডিয়েটলি পরে যে পানিটা আসে সেটা। আর আমি যদি একটা নদীর অ্যাভেলেবিলিটি অফ ওয়াটারের কনসার্ন হই, তাহলে ক্রিটিক্যাল পিরিয়ডে পানি কতটুকু আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। সুতরাং তখন কিন্তু আমার বেস ফ্লোটা ইম্পর্টেন্ট। অতএব আমাদেরকে আরেকটা ওয়ে অফ ক্লাসিফিকেশন হচ্ছে বেসড অন দি টাইম অফ ডিলে বিটুইন দি প্রেসিপিটেশন এন্ড রান অফ। রান অফ আর প্রেসিপিটেশনের মাঝখানের যে সময়টা, এই টাইমটার উপর ভিত্তি করে উই ক্যান ক্লাসিফাই দি রান অফ ইনটু টাইম ওয়াইজ। আমরা বলতে পারি ডাইরেক্ট রান অফ, আর একটা হচ্ছে বেস ফ্লো। ডাইরেক্ট রান অফটা কি? is the part of runoff which enters the stream immediately after the rainfall, immediately যেটা আসে সেটা। এবং তাহলে এখানে কি থাকে, সারফেস রান অফ থাকতে পারে, ইন্টারফ্লোর যেটা প্রম্পট কুইকলি আসে সেটা, আর আরেকটা হচ্ছে যে বৃষ্টিটা
স্ট্রিমের সারফেসে পড়ে সেটা হচ্ছে এই সবগুলো মিলে হচ্ছে ডাইরেক্ট রান অফ। তবে এই প্রম্পট ইন্টারফ্লো এন্ড প্রেসিপিটেশন যেটা পড়ছে নদীর উপরে, এই দুইটার কোয়ান্টিটি খুবই কম কম্পেয়ার টু সারফেস রান অফ। কাজেই ডাইরেক্ট রান অফ ইজ এসেনশিয়ালি ইকুয়াল টু সারফেস রান অফ। তাহলে ডাইরেক্ট রান অফটা নাথিং বাট সারফেস রান অফ, অর্থাৎ ল্যান্ডের উপর দিয়ে যেটা আসছে টুয়ার্ডস দ্য চ্যানেল, তারপর চ্যানেল দিয়ে যেটা ফ্লো করে আপ টু দি আউটলেট পর্যন্ত আসছে সেটাই হচ্ছে ডাইরেক্ট রান অফ। সো ডাইরেক্ট রান অফ এন্ড সারফেস রান অফ আমরা ইন্টারচেঞ্জেবলি এই ওয়ার্ডটা ইউজ করব, but essentially not the same, because direct runoff includes also prompt interflow as well as part of the precipitation which is falling on the surface of the stream. Our base flow to already been defined. কাজে আমরা দেখলাম different classes types of runoff, একটা দেখলাম pathwise আর একটা দেখলাম time wise. টাইমটা কোনটা? এটা হচ্ছে between the falling of the rainfall and runoff, reaching of the runoff to the point of interest. Pointer konta? Outlet of the catchment. Next point of discussion is the runoff characteristics of a stream. তো এখানে দেখো এই যে একটা বৃষ্টি থেকে যে রানঅফটা প্রডিউসড হচ্ছে, আমরা বলতে পারি যে একটা ক্যাচমেন্টের রেসপন্স টু রেইনফল ইনপুট। রেইনফল ইনপুট যেটা পড়ছে একটা ক্যাচমেন্টে, আর ক্যাচমেন্ট একটা আউটপুট দিচ্ছে রান অফ, এবং এই রান অফটা আমরা ডিজাইন ভ্যালু বের করব, রান অফ কত আসছে সেটা দিয়ে আমরা এই ড্রেনেজ সিস্টেম যেটা আছে, এটা পাম্প হোক অথবা গ্র্যাভিটি রেগুলেটর হোক অথবা সুয়ার পাইপ হোক অথবা ইভেন গাটার হোক, তার সাইজটা আমরা রোড সাইড গাটার হোক, তাহলে আমরা এর সাইজটা ডিটারমিন করে থাকি। তো এখানে এবং এই যে রান অফটা প্রডিউসড হচ্ছে ফ্রম দ্য রেইনফল, সেখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্যাটাগরি অর গ্রুপ অফ ফ্যাক্টরস, এটাকে বলা হয় ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য ক্যাচমেন্ট। কতগুলো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক আছে, যেমন ক্যাচমেন্টের সাইজ কত, ক্যাচমেন্টের শেপটা কেমন, ক্যাচমেন্টের স্লোপ কত, ক্যাচমেন্টের নেচার অফ ভ্যালি, whether it is undulated or level, এটা তার ল্যান্ড ইউজ, এবং যখন রান অফটা হচ্ছে তার অ্যান্টিসিডেন্ট ময়েশ্চার কন্ডিশনটা কি, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা যখন হাইড্রোগ্রাফ চ্যাপ্টার ডিসকাস করব তখন দেখব যে রান অফটা এটা কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে। দুই টাইপের, একটা হচ্ছে ফিজিওগ্রাফিক আর একটা হচ্ছে ক্লাইমেটিক ফ্যাক্টর। আমরা পরে দেখব, এখন আমরা দেখব না। আমরা তার মানে আমরা ফর দ্য টাইম বিং ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড রেইনফল থেকে একটা ক্যাচমেন্ট যে রান অফ প্রডিউস করে তার আগে এটা কিন্তু অনেকগুলো তার ফিজিওগ্রাফিক ফ্যাক্টরের উপর নির্ভর করে, সাইজের উপরে নির্ভর করে, শেপ অফ দি ক্যাচমেন্টের উপরে নির্ভর করে, তার স্লোপের উপরে নির্ভর করে, তার ল্যান্ড ইউজের উপরে নির্ভর করে, তার সয়েল টাইপের উপরে নির্ভর করে, অনেকগুলো জিওলজিক্যাল কন্ডিশন, তারপরে নেচার অফ দ্য ভ্যালি, এইগুলো সবকিছুই একটা কমপ্লিকেটেড একটা সিস্টেম, রেইনফল রান অফ সিস্টেম, যেটা কমপ্লিকেটেড। এবং এটা আমরা পরবর্তীতে দেখব, বিকজ আমাদের ইন্টারেস্ট হচ্ছে বৃষ্টি থেকে কত রান অফ প্রডিউসড হচ্ছে, দ্যাট হ্যাজ টু বি এস্টিমেটেড। বাট বিফোর দ্যাট আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে রান অফ ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্রিম। তো একটা স্ট্রিমের রান অফ ক্যারেক্টারিস্টিক স্টাডি করার জন্য what we need is hydrograph. And what is hydrograph? Hydrographটা হচ্ছে plot of discharge in a stream against time. একটা স্ট্রিমের কোন একটা পার্টিকুলার লোকেশনে ডিসচার্জ বা ফ্লোর ভ্যারিয়েশন উইথ টাইম কেমন, এটা যদি আমরা প্লট করতে পারি তাহলে এখান থেকে আমরা ক্যারেক্টারিস্টিকটা, একটা চ্যানেলের রান অফ ক্যারেক্টারিস্টিকটা এস্টিমেট করতে পারবো বা ডিটারমিন করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। এবং একটা স্ট্রিমকে এই হাইড্রোগ্রাফ স্টাডি করে কতগুলো বা তার ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে সেই ওয়াইজ এটাকে আমরা তিনটা টাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে পেরিনিয়াল স্ট্রিম, আর একটা হচ্ছে ইন্টারমিটেন্ট স্ট্রিম, আর আরেকটা হচ্ছে এফিমেরাল স্ট্রিম।
তিনটা। তো এখানে এবং এই তিনটারই হাইড্রোগ্রাফ, টিপিক্যাল হাইড্রোগ্রাফ আমি এখানে এঁকেছি। টিপিক্যাল হাইড্রোগ্রাফটা হচ্ছে ডিসচার্জ ভার্সেস টাইম একটা বৎসরের, অর্থাৎ স্টার্টস ফ্রম জানুয়ারি আপ টু ডিসেম্বর। এটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ারে প্লট করতে পারি। আর অনেক সময় আরেকটা ইয়ার ইউজ করা হয় যেটাকে বলা হয় ওয়াটার ইয়ার। ওয়াটার ইয়ারটা আমাদের দেশে it starts from 1st of April ends on 31st of March। তার মানে এপ্রিলে, এটা হচ্ছে কি, যেহেতু এপ্রিলে বৃষ্টি শুরু হয় সুতরাং আমরা ওইখানে ধরি এটার স্টার্টিং পয়েন্ট 1 বছর। অথবা আমরা যদি জানুয়ারি থেকেও প্লট করি তাহলে এখানে আমরা ক্যালেন্ডার ইয়ার জানুয়ারি থেকে প্লটটা আমি দেখেছি যে এই নদীতে তাহলে দেখা যাচ্ছে জানুয়ারিতে ডিসচার্জ অনেক কম, তারপর দেখা যাচ্ছে এপ্রিল মেতে এটা বেড়ে বেড়ে গিয়ে একেবারে সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে হাইয়েস্ট, তারপর এটা কমতে কমতে গিয়ে একেবারে ডিসেম্বরে আবার ডিসচার্জ আছে। তার মানে এই নদীটা সব সময়ই ডিসচার্জ কখনো জিরো হচ্ছে না, পেরিনিয়াল। তার পেরিনিয়াল স্ট্রিম ইজ এ স্ট্রিম which always carries some flow or some discharge। এটা হচ্ছে পেরিনিয়াল রিভার। তো পেরিনিয়াল রিভারে কেন হচ্ছে, এই সময়টা আমরা বুঝলাম যে রান অফ প্রডিউসড হচ্ছে ইন দি ক্যাচমেন্ট, বাট এই সময়টা তো কোনো বৃষ্টি নেই ক্যাচমেন্টে, তখন কনসিডারেবল বেস ফ্লো থ্রু আউট দি ইয়ার, সারা বছরই কনসিডারেবল বেস ফ্লো আছে। বেস ফ্লো থাকার জন্য কি দরকার, সেটা হচ্ছে যে এই যেখানে আমরা দেখাইছি বেস ফ্লো থাকার জন্য গ্রাউন্ড ওয়াটার টেবিলটা এটার বেড লেভেল থেকে উপরে থাকতে হবে। গ্রাউন্ড ওয়াটার টেবিলটা বেড লেভেল থেকে উপরে অথবা ইভেন লেভেল অফ দ্য ওয়াটার সারফেসের থেকে উপরে। সো গ্রাউন্ড ওয়াটার টেবিল ইজ অ্যাবাভ দ্য বেড অফ দ্য স্ট্রিম ইভেন ডিউরিং দ্য ড্রাই সিজন। সো এখানে সবসময় একটা বেস ফ্লো আছে এবং এটা অলওয়েজ ডিসচার্জ ক্যারি করছে। আর গ্রাউন্ড ওয়াটার টেবিলটা বেড লেভেল থেকে উপরে থাকতেছে ইভেন ডিউরিং দ্য ড্রাই পিরিয়ড। ওই নদীগুলোই হচ্ছে পেরিনিয়াল রিভার। অনেকগুলো নদী আমাদের বাংলাদেশে আছে যেগুলো সারা বছরই কিছু ফ্লো আছে। আরেক ধরনের রিভার যেটা হচ্ছে ইন্টারমিটেন্ট স্ট্রিম, তার মানে এখানে ডিসচার্জ একটা সার্টেন পিরিয়ডে আছে, আবার ডিসচার্জ জিরো এট সার্টেন আদার টাইম। লেটস সে এই পার্টিকুলার নদী যদি আমরা দেখি এর হাইড্রোগ্রাফটা, তাহলে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে ডিসচার্জ আছে, কমতে কমতে মার্চ এপ্রিলে গিয়ে শুকায় গেল, ফেব্রুয়ারি মার্চে গিয়ে শুকায় গেল, তারপর আবার এপ্রিল মে থেকে ডিসচার্জ শুরু, আবার গিয়ে এখানে আপ টু ডিসেম্বর পর্যন্ত কিছু ডিসচার্জ আছে। সো intermittent stream is a stream which becomes dry during the dry period. Why? Because there is a limited contribution of base flow or limited contribution from the groundwater table. Groundwater contribution ta limited. তার মানে wet season এ groundwater table টা উপরে, dry period এ groundwater table টা নামতে নামতে রিভারের বেড লেভেলের নিচে নেমে যায়। So groundwater table drops below the bed level during the dry period. That's why we don't have any groundwater contribution or base flow during the dry period. Wet season এ সারফেস রানঅফ আসতেছে, বেস ফ্লো আসতেছে, কাজেই তখন ডিসচার্জটা আছে। এটা হচ্ছে ইন্টারমিটেন্ট স্ট্রিম। আরেক ধরনের স্ট্রিম আছে যেটাকে বলা হয় এফিমেরাল স্ট্রিম, নট কমন ইন আওয়ার কান্ট্রি। ইট ইজ ডেজার্ট কান্ট্রিতে এগুলো থাকে। এখানে দেখো এটা ডিসচার্জ গুলো কি, যখনই বৃষ্টি হলো একটা হাই পিক ফ্ল্যাশ ফ্লো, তারপর আবার বিকামস ড্রাই, আবার একটা বৃষ্টি হলো ইট বিকামস পিক, দেন আবার নাই, আবার এখানে একটা ড্রাই পিরিয়ড, যখনই বৃষ্টি হলো তখন একটা পিক ফ্লো, আবার নাই। এই যে আমি অ্যারোটা দিচ্ছি, এই যে লাইনটা, এটা কিন্তু হাইড্রোগ্রাফের পার্টটা। কাজে তোমরা যখন এফিমেরাল স্ট্রিমের, আমি দেখছি অনেকে গত 2-1 বছর আমি যখন এফিমেরাল আর স্ট্রিম আর ইন্টারমিটেন্ট স্ট্রিমের কম্পারিজন চাইছিলাম, তখন এই লাইনটাও ও দিয়ে দিছে। এই লাইনটা কিন্তু নট পার্ট অফ দ্য হাইড্রোগ্রাফ। এটা আমি লাইনটা কেন দিছিলাম, এই পয়েন্টটাকে আমি নিচে আনার জন্য, যে এই পয়েন্টটা পরে হবে, প্রথমেই থাকবে ফ্লোটা। তোমরা বুঝতে পারছো? জি স্যার। এই যে লাইনটা দিছি এটা কিন্তু নট পার্ট অফ দ্য হাইড্রোগ্রাফ। এটা কোনোভাবেই হাইড্রোগ্রাফের কি পার্ট?
এটা তো হচ্ছে ডিসচার্জ ভার্সেস টাইম প্লট করছি। সুতরাং আমি দেখাচ্ছি যে ডিসচার্জ আছে আবার নাই, ডিসচার্জ আছে আবার নাই, ডিসচার্জ আছে আবার নাই। অর্থাৎ এটা শুধুমাত্র ফ্লো হয় ইন রেসপন্স টু রেইনফল। সো সিরিজ অফ শর্ট ডিউরেশন, যেটাকে আমরা বলতে পারি স্পাইকস মার্কিং ফ্ল্যাশ ফ্লোস। এখানে দ্য ফ্ল্যাশ ফ্লো হচ্ছে ইন রেসপন্স টু স্টর্ম। স্টর্মে শুধুমাত্র একটা ফ্ল্যাশ ফ্লো, আবার নাই, আবার একটা স্টর্ম, ফ্ল্যাশ ফ্লো, আবার নাই, আবার স্টর্ম হলো, ফ্ল্যাশ ফ্লো, আবার নাই। বিকামস ড্রাই সুন আফটার দি এন্ড অফ দ্য স্টর্ম। এই স্টর্মটার পরপরই এটা আবার বিকাম ড্রাই। এই যে নদীর ক্যারেক্টারিস্টিক, এটাকে বলা হয় এফিমেরাল স্ট্রিম। কারণ কেন? এখানে ওয়াটার টেবিলটা অনেক নিচে, and no base flow contribution, কোনো বেস ফ্লো কন্ট্রিবিউশন নাই। যা হচ্ছে সবই হচ্ছে ডাইরেক্ট রান অফ বা সারফেস রান অফ এর জন্য। ঠিক আছে, তাহলে তোমরা ক্যারেক্টারিস্টিক গুলো আমি এখানে পয়েন্ট দিয়ে লিখেছি, আরো দুই একটা পয়েন্ট তোমরা অ্যাড করতে পারো, বাট আমার মনে হয় এই পয়েন্ট গুলো বললেই হবে। আর ক্যারেক্টারিস্টিক গুলো কি এবং তার অ্যানুয়াল ফ্লাড হাইড্রোগ্রাফ দিয়ে আমরা শো করতে পারি ডিফারেন্ট টাইপস অফ স্ট্রিম। নেক্সট পয়েন্ট, যেটা আমাদের রিয়েল পয়েন্ট অফ ইন্টারেস্ট, সেটা হচ্ছে এস্টিমেশন অফ রান অফ। রান অফ এস্টিমেশন, আমরা রেইনফল থেকে রান অফটা এস্টিমেট করতে চাই। দেয়ার আর ভ্যারিয়াস মেথড। তোমাদের এখানে বইয়ের যে কয়েকটা মেথড আছে আমরা এখানে জট ডাউন করেছি। তো দুইটা মেথড আমি এখানে ডিটেল উইথ প্রবলেম ডিসকাস করব। বাকি মেথড গুলো জাস্ট কনসেপ্টটা কি এটা শুধু তোমাদেরকে আমরা শেয়ার করব, আমি শেয়ার করব। ফার্স্ট যে মেথডটা সেটা হচ্ছে রেইনফল রান অফ কোরিলেশন। কোন একটা ক্যাচমেন্টে যদি রেইনফল রান অফ কোরিলেশন, রিলেশনশিপটা, কোরিলেশন তো বুঝো না? জি স্যার। দুইটা ভ্যারিয়েবলের মাঝখানের যে রিলেশনশিপটা, ইট মে বি লিনিয়ার, ইট মে বি নন লিনিয়ার। তাহলে লিনিয়ার হলে আমরা কি করব? যদি দুইটা আমাদের কোনো একটা ক্যাচমেন্টে বৃষ্টির পরিমাণ আছে, জানা আছে কোন একটা পার্টিকুলার পিরিয়ডে বৃষ্টির পরিমাণ দেওয়া আছে, এটা অ্যানুয়াল হতে পারে, সিজনাল হতে পারে, মান্থলি হতে পারে, এবং কারেসপন্ডিং রান অফ কত হয়েছে এটাও জানা আছে। অর্থাৎ রান অফটা আমরা বলছি পি দিয়ে, সরি রান অফটা হচ্ছে আর দিয়ে আর প্রেসিপিটেশনটা হচ্ছে পি দিয়ে, এই দুইটা ভ্যারিয়েবল। তাহলে এর মধ্যে আমি একটা কোরিলেশন করতে চাই, আমি রান অফটাকে এক্সপ্রেস করবো ইন টার্মস অফ প্রেসিপিটেশন। তাহলে কি করতে হবে? উই হ্যাভ টু ডু লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন করতে হবে। লিনিয়ার রিগ্রেশন তো তোমরা পড়েছো। সুতরাং আমরা লিনিয়ার রিগ্রেশন করে আমাদের যদি নোন এরকম ভ্যালু থাকে, তাহলে উই ক্যান ফাইন্ড আউট এ রিলেশনশিপ বিটুইন আর এন্ড পি, এন্ড দিস ক্যান বি লিনিয়ার। যদি লিনিয়ার রিগ্রেশন হয়, লিনিয়ার হয়, তাহলে এ আর বি দুইটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। এই দুইটা, এটা হচ্ছে স্লোপ, এটা হচ্ছে ইন্টারসেপ্ট, এবং এটা আমরা বের করতে পারবো। এবং এই রিলেশনশিপটা কেমন, whether it is good, acceptable or not, এটা বের করার জন্য আমাদের এখানে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন, আর স্কয়ার হলে কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন হয়ে যাবে। কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন ডিটারমিন করব, and if it is 0.6 to 1 we say that yes it's good. তো অনেক সময় এত ভালো হয় না। তাহলে আমার কয়েক বছরের ডাটা যদি পি এবং আর থাকে, তাহলে এখান থেকে আমরা একটা রিগ্রেশন ইকুয়েশন, লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন বের করতে পারি, এবং এটা অ্যাকসেপ্টেবল হলে উই ক্যান ইউজ ইট। তাহলে পরবর্তী পিরিয়ডে যদি পি জানা থাকে আর এ আর বি তো আমরা রিগ্রেশন করে বের করলাম, তাহলে এখান থেকে আমরা আরটা ক্যালকুলেট করতে পারবো। তো এটা স্মল ক্যাচমেন্টের জন্য লিনিয়ার হয়, বাট লার্জ ক্যাচমেন্ট যদি হয় তখন কিন্তু এটা নন লিনিয়ার। আর নন লিনিয়ার হলে উই ক্যান মেক ইট লিনিয়ার লগ নিলে। তাহলে এখানে আমি বিভিন্ন কতগুলো ডাটা যদি আমাদের জানা থাকে, তাহলে এরকম একটা আমরা রিগ্রেশন ইকুয়েশন ডেভেলপ করতে পারি। বেটাটা হচ্ছে কোএফিশিয়েন্ট, এমটা হচ্ছে এক্সপোনেন্ট, আমরা লগ নিয়ে এখান থেকে বের করতে পারবো। এবং আমরা যদি আমার এটা জানা থাকে, তাহলে যে কোনো পি এর জন্য আর কত হবে সেটা আমরা বের করতে পারবো। এটা হচ্ছে একটা মেথড। সেকেন্ড মেথডটা হচ্ছে এম্পিরিক্যাল ইকুয়েশনস এন্ড টেবলস। তো যেহেতু রান অফটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা
প্যারামিটার, ডিজাইন প্যারামিটার আমাদের এস্টিমেট করতে হয়, তাহলে ইন্ডিয়ান অনেকগুলো স্টেটসে ওদের এই রিলেশনশিপটা, এম্পেরিক্যাল রিলেশনশিপটা আইদার ইন দ্য ফর্ম অফ ফিগার, ইকুয়েশন অথবা টেবলস, এটা দিয়ে বের করা আছে। বাট আনফরচুনেটলি আমাদের দেশে এরকম কোনো এম্পেরিক্যাল ইকুয়েশনস অথবা টেবল অথবা ফিগার নাই। তো এটার একটা লিমিটেশন হচ্ছে যে যে রিজিয়নের জন্য এটা ডেভেলপ, শুধুমাত্র ওই রিজিয়নে এটা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এটা উই আর নট গোয়িং টু go into detail of this method. আমরা এই যে থার্ড যে মেথডটা আছে এটাতে একটু দেখব। তো থার্ড মেথডটা হচ্ছে কি ওয়াটারশেড সিমুলেশন অথবা হাইড্রোলজিক মডেল। এটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল মডেল। আমরা জানি রেইনফল থেকে যে রান অফ জেনারেটেড হয় সেখানে বেশ কিছু ফ্যাক্টর ইনভলভড, আর এই ফ্যাক্টর গুলো আমাদের এখানে দুইটা ভ্যারিয়েবল, একটা হচ্ছে আমরা আর বের করতে চাই ফ্রম পি, এন্ড দেয়ার আর সো মেনি ফ্যাক্টর, ফিজিওগ্রাফিক ফ্যাক্টর, ক্লাইমেটিক ফ্যাক্টর। তো এই ফ্যাক্টর গুলো লাম্পড করে উই ক্যান এক্সপ্রেস দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ দি প্যারামিটার। এটা কতগুলো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে আমরা ডেভেলপ করতে পারি, সেটাকেই বলা হয় ম্যাথমেটিক্যাল মডেল অর হাইড্রোলজিক মডেল। আর এই ওয়াটারশেড সিমুলেশনটা ইজ দ্য টেকনিক অফ প্রেডিক্টিং দি রান অফ ফ্রম এ গিভেন প্রেসিপিটেশন। তো এটার চারটা স্টেপ, এ বি সি ডি। ফার্স্ট হচ্ছে ডেভেলপমেন্ট অফ দি মডেল, which is nothing but preparation of the mathematical relationships describing the interdependence of various parameters in the system. Catchment যে সমস্ত various parameters আছে, তার ইন্টারডিপেন্ডেন্সটাকে আমরা ম্যাথমেটিক্যাল যদি এক্সপ্রেস করতে পারি তাহলে এটাই হচ্ছে মডেল। এই মডেলটা ডেভেলপ, তো নর্মালি এই মডেলটা নতুন করে ডেভেলপ করার প্রয়োজন নেই, এটা কনসেপচুয়াল মডেল হ্যাজ বিন ডেভেলপড অলরেডি, এবং সেগুলো কিছু কিছু মডেল আছে যেগুলো ওপেন সোর্সের মডেল, হাইড্রোলজিক মডেল, এবং কোনো মডেল আছে যেগুলো লাইসেন্স। সুতরাং আমরা লাইসেন্স মডেল নিতে পারি, অথবা যেগুলো ওপেন সোর্সের মডেল আছে। এক্সাম্পল হচ্ছে এখানে দেখো, এটা আমি উল্লেখ করেছি, যেমন স্ট্যানফোর্ড ওয়াটারশেড মডেল, এটা ওপেন সোর্সের না। মাইকশি, এটা ওপেন সোর্সেস না, লাইসেন্স। আর এটা হচ্ছে HMS, সোয়াট মডেল, সুইম মডেল, এই ধরনের বহু হাইড্রোলজিক মডেল আছে যেগুলো আমরা ক্যাচমেন্টের কিছু প্যারামিটার আর রেইনফল ইনপুট দিলে এখান থেকে আমরা রান অফটা সিমুলেট করতে পারি। এইটা তাহলে এইটা হচ্ছে প্রথমেই হচ্ছে মডেল ডেভেলপমেন্ট অর সিলেকশন। কোন মডেলটা আমি নেব, এবং এই মডেলটা আমরা কোনো একটা পার্টিকুলার ক্যাচমেন্টের জন্য সেট আপ করবো। সেট আপটা কি, এই মডেলের কতগুলো দুই ধরনের, একটা হচ্ছে লাম্পড থাকে এবং কিছু ডিস্ট্রিবিউটেড থাকে, অর্থাৎ ডিফারেন্ট পয়েন্টে আমাদের কতগুলো প্যারামিটার, ফর এক্সাম্পল ওখানকার হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, ওইখানকার সয়েলের কিছু প্রপার্টি, এই ভ্যালুগুলো আমাদেরকে ইনপুট করতে হয়। তাহলে এটা হচ্ছে মডেল ডেভেলপমেন্ট। নেক্সট হচ্ছে মডেল ক্যালিব্রেশন। আমাদের যদি কিছু নোন ভ্যালু অফ রান অফ থাকে ফ্রম দি নোন ভ্যালু অফ প্রেসিপিটেশন, তাহলে আমরা এটা কি করতে পারি, উই ক্যান সিমুলেট। প্রথমে আমরা সিমুলেট করব ওই ভ্যালুগুলো দিয়ে, রেইনফলের ভ্যালুগুলো দিয়ে, এবং যে প্যারামিটার গুলো আছে তার ভ্যালুগুলো আমি একটা এস্টিমেট করে ভ্যালু বসাবো। বসায় দেখবো আমার মডেল কি ভ্যালু দেয় রান অফ, আর আমার তো মেজার্ড ভ্যালু অফ রান অফ আছে, তার সাথে ম্যাচ করাবো। ম্যাচ যদি না হয় তাহলে আমাদের এখানে যে প্যারামিটার ভ্যালুগুলো ধরছিলাম এগুলোকে আমরা চেঞ্জ করব, করে করে দুইটাকে ম্যাচ করাবো। এইটাকে বলা হয় মডেল ক্যালিব্রেশন। সো ডিটারমিনেশন অফ দ্য নিউমেরিক্যাল ভ্যালুস অফ ভ্যারিয়াস কোএফিসিয়েন্টস বাই সিমুলেটিং দি নোন রেইনফল রান অফ রেকর্ডস, সেখান থেকে এটা হচ্ছে মডেল ক্যালিব্রেশন। মডেলটা ক্যালিব্রেট করার পর আমাদের এই মডেলটা ঠিক হচ্ছে কিনা ভ্যালিডেট করতে হয়। তো আমাদের যদি 10 বছরের ডাটা জানা থাকে রেইনফল এবং রান অফ কোন একটা ক্যাচমেন্টের, 5 বছর দিয়ে আমি এই যে প্যারামিটার ভ্যালুগুলো এগুলোকে চেঞ্জ করায় আমি এই মডেলটাকে ক্যালিব্রেট করব,
তারপর অ্যানাদার 5 ইয়ার্স এর ডাটাটা দিয়েই মডেলটাকে আমি ভ্যালিডেট করব, ভেরিফাই করব যে whether it is predicting the যে সিমুলেটেড ভ্যালুটা মেজার্ড ভ্যালুর সমান কিনা। অর্থাৎ চেকিং দি অ্যাকুরেসি অফ দ্য মডেল বাই প্রডিউসিং দ্য রেজাল্টস অফ অ্যানাদার স্ট্রিং অফ রেইনফল ডাটা ফর হুইচ দ্য রেইনফল রান অফ ভ্যালুজ আর নোন। এটাকে মডেল ভ্যালিডেট করব। And once it is validated, then we can apply the model. এটা হচ্ছে state of the art method, most modern method of estimation of runoff. অর্থাৎ আমরা হাইড্রোলজিক মডেল অ্যাপ্লাই করে এখান থেকে রানঅফটা ডিটারমিন করতে পারি ফ্রম রেইনফল। আমাদের কি করতে হয়? 4টা স্টেপ। You have to develop the model, you have to calibrate the model, you have to validate the model, and then you apply different scenarioর জন্য। সিনারিওতে কি হতে পারে যে একটা মডেলে একটা ক্যাচমেন্ট এরিয়া আমি কি হচ্ছে ওইটা আগে রুরাল এরিয়া ছিল, এখন আরবানাইজেশন হয়ে যাবে, আরবান হলে কি হবে? অথবা আমি এখান থেকে একটা রোড নিয়ে যাব, তাহলে এখানে আমার আউটলেটে গিয়ে যে ডিসচার্জটা আগে যেত রান অফটা হতো এটা কতটুকু চেঞ্জ হবে? ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, বৃষ্টির প্যাটার্ন চেঞ্জ হলে কি হবে? সো আমরা ডিফারেন্ট সিনারিওর জন্য এটা রান করতে পারি। এই জন্য এটা হচ্ছে মোস্ট মডার্ন মেথড of estimation of runoff. আমরা আজকে এখানে শেষ করছি।